কাল কেন আসনি, তুমি কি আমায় বন্ধু। মোবাইলটা দাও তো। রাখো। তুমি কি আমায় বন্ধু, কাল কেন আসনি। তাহলে আমরা লাস্ট পর্যন্ত করেছিলাম হচ্ছে যে উপকেন্দ্রিক জের প্রান্তবিন্দু সংক্রান্ত, তাই না? আর কি থাকলো, কি পড়লো? এটা ডাটা নাই নাকি, মনে চলছে? আমি তো দেখতে পাচ্ছি না গো তোমাদেরকে। দেখি এটারই তো ইয়ে নাই, ডাটা নাই। শেষ হয়ে গেল ওটা। 1.5 GB 1 দিতে পারে। দেখো এখন দেখতে পাই কয়জন এসছে। 72 জন মাত্র। আরো আসুক। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো গো। আজকে পরাবৃত্তের কিছু ইয়ার প্রমাণ করাবো। কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে তোমার পরাবৃত্তের এমসিকিউ আসা আর কি, ঠিক আছে? পরাবৃত্তের এমসিকিউ আসা কিছু প্রবলেম সলভ করব। হ্যাঁ, দেখো আমি কিন্তু তোমাদের কোনো কমেন্ট পড়তে পারছি না, এই জন্য দুঃখিত। দেখে ক্লিয়ার করে দেখেন, দেখা যায়? হ্যালো, ক্লিয়ার দেখা যায়? সাদা ব্যাকগ্রাউন্ডে যদি লিখি, সাদা ব্যাকগ্রাউন্ডে লিখব। সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো, তখন আমাকে কালো দেখায়, তাই না? তো লিখবো না তাহলে।
দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে, তোমরা যেহেতু এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টই বেশি, ফার্স্ট ইয়ারের 2-1 স্টুডেন্ট আছো, ঠিক আছে? তো আমি এইটুকু একটু আগে বলে নিই। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2x, এমনি আর কি বলে নিলাম আর কি। তোমরা কিন্তু জানো, ধরে নাও ফিজিক্সে পড়েছো, ফার্স্ট ইয়ারে আবার বলো না যে ভাই আমরা ডিফারেন্সিয়েশন শিখিনি, ঠিক আছে? তো তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তাদের কোনো সমস্যা নাই, ফার্স্ট ইয়ারদের জন্য একটু বলছি। ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 2y। যখন এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, তখন তার ডিফারেন্সিয়েশন 2x। ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y, এটা আমার লাগবে, ঠিক আছে? তো যে সকল পরাবৃত্তের আবার বলছি, যে সকল পরাবৃত্তের অক্ষরেখা স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে অথবা স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ পরাবৃত্তের সমীকরণে যদি একই সাথে xy সম্বলিত পদ না থাকে, তখনই আমরা জানি অক্ষদ্বয় হয় স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল বা স্থানাঙ্কের অক্ষ বরাবর। যেমন দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 4, এটা কিন্তু একটা পরাবৃত্ত, রাইট? এই সমীকরণে কিন্তু কোনো প্রকার xy সম্বলিত কোনো পদ নাই, রাইট? আমার এখন প্রশ্ন, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? এটার শীর্ষবিন্দু কত? অনেক হেটার্সরা আছে এমসিকিউ করার জন্য, আমি কিন্তু এমসিকিউ করার জন্য বলছি, রিটেনে করার জন্য না। রিটেনে করার জন্য যা কিছু করতে হবে ইতিমধ্যে তোমাদেরকে আমি শিখিয়ে ফেলেছি, কারণ এটাকে আদর্শ আকারে নিয়ে আসে, তারপরে তোমরা শীর্ষবিন্দু, উপকেন্দ্র, দিকাক্ষ অর্থাৎ পরাবৃত্তের যা কিছু আছে সব নির্ণয় করা যায়, রাইট? এখন আমি শীর্ষবিন্দু নির্ণয়ের জন্য একটা হাই ভোল্টেজ কনসেপ্ট শিখাবো, ঠিক আছে? তাহলে হাই ভোল্টেজ কনসেপ্ট, হাই ভোল্টেজ বানান কি হবে? হাই ভোল্টেজ, তাই না? হাই ভোল্টেজ কনসেপ্টটা হচ্ছে এরকম। আগে তোমাকে বাস্তবে জানতে হবে পরাবৃত্তের সমীকরণ সাধারণত, আমি আগেই বলছি, হয় এক্স এর দ্বিঘাত সমীকরণ হবে, নয়তোবা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হবে, এবং ওই সকল পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করা যাবে যে সকল পরাবৃত্তে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। ওকে, ম্যাক্সিমাম মানে কি 100% যতগুলো শীর্ষবিন্দু নির্ণয়ের অঙ্ক এসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটি, লাল শাহজালাল, বিভিন্ন প্রযুক্তি ইউনিভার্সিটি, ফাইনাল পরীক্ষা, যত জায়গায় তোমাদের শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্ত অঙ্ক আছে, প্রত্যেকটা জায়গাতে দেখবা এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। ওকে, এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। এবার তাহলে কনসেপ্টটা কি? তাহলে আমি এই পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করব কিভাবে? লিখো আরেকটা টপিক, পরাবৃত্তটি যে চলকের দ্বিঘাত, পরাবৃত্তটি যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি। এখন আমার ইকুয়েশনটা আছে, দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 4, রাইট? এই পরাবৃত্তটা কোন চলকের দ্বিঘাত? y চলকের দ্বিঘাত, রাইট? এই পরাবৃত্তটা কোন চলকের দ্বিঘাত? y চলকের দ্বিঘাত। যদি এটা y চলকের দ্বিঘাত হয় তাহলে আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। y বাদে যতগুলো পদ আছে সেগুলোর ডিফারেন্সিয়েশন 0, কারণ আমি যখন x এর সাপেক্ষে x এর ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি সেটার ডিফারেন্সিয়েশন সম্ভব,
বাট এক্স এর সাপেক্ষে ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হয়, রাইট? আমি যখন এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, বাদ বাকি সবাই ধ্রুবক, ওয়াই বাদে সবাই ধ্রুবক, এটা তোমাকে চিন্তা করতে হবে, রাইট? তাহলে এটা কোন চলকের দ্বিঘাত? ওয়াই চলকের দ্বিঘাত, ক্লিয়ার? তাহলে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এই পুরা ইকুয়েশনে যে যে পদে ওয়াই আছে সেটুকু শুধু ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা ডিফারেন্সিয়েশন 2y, ওয়াই স্কয়ার ডিফারেন্সিয়েশন। আর এগুলো ধ্রুবক, ওয়াই সাপেক্ষে এগুলো ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। দিস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমি যদি বলতাম এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, কেবলমাত্র এক্স সংক্রান্ত পদের ডিফারেন্সিয়েশন করতে হতো। তাহলে বলো এখান থেকে ওয়াই এর মান কত আসবে গো? 0। ওয়াই এর মান আসলো 0। এই ওয়াই এর মান প্রদত্ত সমীকরণে বসালে এক্স এর মান আসবে -1। এই যে দুটো প্রাপ্ত মান, এটাকেই বলা হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু। জীবনও আর কোনোদিন এই অঙ্ক ভুল হবে না শীর্ষবিন্দু বের করার। দেখো তোমরা ইউনিভার্সিটিগুলোতে যত জায়গায় পরীক্ষায় প্রশ্ন এসছে এই শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্ত ম্যাক্সিমাম অঙ্ক এইরকম, ম্যাক্সিমাম মানে 100% অঙ্ক। তাহলে আবার বলি, পরাবৃত্তটি যে চলকের দ্বিঘাত, পরাবৃত্তটি যে চলকের দ্বিঘাত, পরাবৃত্তটি যে চলকের দ্বিঘাত সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেই চলক বাদে ওই ইকুয়েশনে যা কিছু আছে সবাই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়, রাইট? তাহলে এই যে ডিফারেন্সিয়েশন করে এক্স আর ওয়াই এর যে মান পাওয়া যায় সেটাই আসলে পরাবৃত্তটার শীর্ষবিন্দু। কি ক্লিয়ার ভাইরা আমার? এটা এসেছিল তোমাদের কোথায় জানো? এবার আমি আরেকটা অঙ্ক নিচ্ছি, দেখো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 সালে একটা অঙ্ক এসছে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 8y, y square equal to 4x plus 8y। এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। বলো এই পরাবৃত্তটা কোন চলকের দ্বিঘাত? সুতরাং y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব মানে যে যে পদে y আছে সেই সেই পদকে ডিফারেন্সিয়েশন করব। বলো y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2y ইকুয়াল টু, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি? 0। 8y এর ডিফারেন্সিয়েশন কি? 1। y সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন 1, অতএব y ইকুয়াল টু 4। y এর মান পেয়ে গেছি আমি, শুধু y সম্বলিত পদগুলো ডিফারেন্সিয়েশন করব আমি। কি ক্লিয়ার? y এর মান 4 পেয়ে গেছি। এই y এর মান 4 যদি এখানে বসাই তাহলে কি আমি x এর মান পাবো না? তাহলে দেখি তাহলে x এর মান কত আসে। y এর মান যদি 4 বসাই তাহলে 16 ইকুয়াল টু 4x প্লাস 32 -16 -4, তাহলে x ইকুয়াল টু -4। অতএব শীর্ষবিন্দু -4 প্লাস 4, এটাই অ্যান্সার। শীর্ষবিন্দু হয়ে গেল। কি কোনো ভেজাল আছে? বলো ওরা কি ভেজাল আছে? কমেন্টে দেখো তো কি বলছে। হ্যাঁ উত্তর দিয়ে দিয়েছে? ওরে বাপরে বাপ। কি ক্লিয়ার? ওরে সবাই অ্যান্সার দিয়েছে -4 প্লাস 4। তালাবিন কবির -4 প্লাস 4। ওয়াও ওয়াও এক্সিলেন্ট। হ্যাঁ সবাই কি পূজা করতে গেছে নাকি যে এত স্টুডেন্ট কম আজকে জয়েন করেছে? হ্যাঁ 800 স্টুডেন্টের মধ্যে 700 স্টুডেন্টের মধ্যে 95 জন ক্লাস করতেছে। ও আচ্ছা হয়েছে। তাহমিদুল ইসলাম আমি, এটা কেন হয়? এটা ডিফারেন্সিয়েশন আগে করাই তারপরে। এটা আসলে হয় কি জানো, আমি যখন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন আমি ওই পরাবৃত্তের একটা স্পর্শক পাই, ওয়াই অক্ষের সমান্তরাল একটা স্পর্শক পাই। এবং আমি বেসিক্যালি যেটা করেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 লিখেছি। অর্থাৎ আমি যখন dx অফ y ইকুয়াল টু 0 লিখি, এটা ইকুয়াল টু 0 লিখি, তখন আমরা কি বলি? x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করে 0 লিখি তখন মানে বুঝি কোন একটা বক্ররেখার
কোন একটা বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয়, রাইট? আর যখন আমি ডি ডি ওয়াই অফ এক্স লিখি, ডি ডি ওয়াই অফ একটা ফাংশন লিখি, তখন এটা দ্বারা বোঝানো হয়, এটা ইকুয়াল টু যখন 0 লিখি তখন বোঝানো হয় ওয়াই অক্ষের সমান্তরাল একটা স্পর্শক পাওয়া যায়, ওয়াই অক্ষের সমান্তরাল একটা স্পর্শক পাওয়া যায়। তাহলে সেটা ইকুয়াল টু 0 লিখে আমি এক্স বা ওয়াই এর মান পাই, অর্থাৎ সেই বিন্দুটার ভুজ অথবা কোটি পাই, রাইট? তা আমি তো লিখলাম আমি, তুমি কি বুঝতে ভাইয়ান? ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা বুঝতে পারবে না, সেকেন্ড ইয়ারদের জন্য বলছি জাস্ট। আমি জানি না ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার। তো যখন আমরা ডি ডি ওয়াই অফ এফ লিখি তখন আমরা ওয়াই কে সমান্তরাল একটা সরল মানে স্পর্শক পাই, সেটাই ইকুয়াল টু 0 বলে ওয়াই যে মান পাওয়া যায় সেটা আসলে কি ওই স্পর্শ বিন্দুর ভুজ বা কোটি। আর ওই স্পর্শ বিন্দুতেই তো তোমার মানে পরাবৃত্তটা যায়, তাহলে আর কোটি স্থানাঙ্ক বের করলে ভুজ স্থানাঙ্ক পেয়ে যায়, এই জন্য আমি এভাবে বের করছি, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে কোনো কথা নাই, এটা কোনো ইস্যুটা। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্ত যে কোনো প্রবলেম কমপ্লিট। ওকে, এবার আসো পরাবৃত্তের গ্রাফ অঙ্কন। এটা এমসিকিউ প্রচুর আসে, পরাবৃত্তের গ্রাফ অঙ্কন। পরাবৃত্তের গ্রাফ, হ্যাঁ, সাধারণত এই আকৃতির গ্রাফগুলো খুব বেশি আসে। y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস x1। এগুলো আমি তোমাদেরকে অনেক আগে শিখাইছি, প্রথম যেদিন তোমাদেরকে এগুলো চিত্র সম্পর্কে ধারণা দিই, 4a ইন্টু y মাইনাস y1, এটা রাইট। সর্বপ্রথম কথা হচ্ছে এই দুটা পরাবৃত্তের শীর্ষবিন্দু, দুটারই শীর্ষবিন্দু x1 y1। ওকে, তার মানে আমরা দেখব যে আদর্শ সমীকরণের x এর সাথে যত বিয়োগ আকারে থাকে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ, y এর সাথে যত বিয়োগ আকারে থাকে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর কোটি, ঠিক? ভেরি গুড। এবার আসে এই পরাবৃত্তটার, এই যে পরাবৃত্ত দেওয়া থাকে না কেন, এগুলোর চিত্র আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এই দুটা ইকুয়েশন দিয়ে টোটাল 18টা ইকুয়েশন লেখা যায়, 18-20টার মতো, ঠিক আছে? তো আমরা আগে স্টেপগুলো লিখি যে কি করে আমরা এই গ্রাফটা আমি ফিল করব আর কি। তাহলে ফার্স্ট স্টেপে লেখা শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিত করতে হবে, শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিত করতে হবে, অবস্থান নিশ্চিত করতে হবে, শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিত করতে হবে, এটা ফার্স্ট স্টেপ। ওকে, সেকেন্ড স্টেপ, স্টেপ 2 এ লেখো পরাবৃত্তটি যে চলকের একঘাত, পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই অক্ষের সমান্তরাল, সেই অক্ষের সমান্তরাল একটি সরল রেখা আঁকতে হবে। পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই অক্ষের সমান্তরাল একটি সরল রেখা আঁকতে হবে, সমান্তরাল একটি সরল রেখা আঁকতে হবে। 3 নম্বর স্টেপ, পরাবৃত্তটি অঙ্কিত সরলরেখার সাপেক্ষে, পরাবৃত্তটি অঙ্কিত সরলরেখার সাপেক্ষে, অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসম হবে, প্রতিসম হবে, কি সম? প্রতিসম হবে। ওকে, আসো এই তিনটা কথাকে
মেনে আমরা পরাবৃত্তের গ্রাফ এঁকে ফেলব। তোমার প্রশ্নে আসবে ইকুয়েশন দিয়ে বলবে যে এই সমীকরণের লেখচিত্র নিম্নের কোনটি। ওকে, যেমন দেখো ভাইজান, এইটা y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 3। এবার প্রতিসমতার ব্যাপারটা কি? পরাবৃত্ত তো আমরা জানি বক্ররেখা। প্রতিসমতা মানে হচ্ছে বক্ররেখাটাকে একটা সরলরেখা সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ একটা সরলরেখার দুই পাশে প্রতিবিম্ব বোঝায় যেন ওরা, ঠিক আছে, পরস্পরের প্রতিবিম্ব বোঝায়। এখন আসো, এটার যদি আমি একটা মানে গ্রাফ অঙ্কন করতে চাই, সর্বপ্রথম অক্ষ ব্যবস্থা, এটা মূল বিন্দু, রাইট। 1 নম্বর স্টেপ কি ছিল? পরাবৃত্তটির শীর্ষবিন্দু নিশ্চিত করতে হবে। আগে বলে শীর্ষবিন্দু 3-1 কিনা, 3-1, তাহলে 3-1 বিন্দুটা কোথায়? তাহলে প্রথম স্টেপ হচ্ছে শীর্ষবিন্দু নিশ্চিত করা। তাহলে 3-1 মোটামুটি এখানে শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিত হয়ে গেল, রাইট। দ্বিতীয় স্টেপ, এই পরাবৃত্তটা কোন চলকের একঘাত? x চলকের একঘাত। দ্বিতীয় স্টেপে বলা আছে পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা টানতে হবে। তাহলে শীর্ষবিন্দু দিয়ে সেই অক্ষের সমান্তরাল, পরাবৃত্তটি কোন চলকের একঘাত? x চলকের একঘাত। তাহলে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানলাম ওই শীর্ষবিন্দু দিয়ে। সেকেন্ড স্টেপ কমপ্লিট, রাইট। থার্ড স্টেপে কি ছিল? পরাবৃত্তটি হবে এই সরলরেখার সাপেক্ষে প্রতিসম, অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসম। আর প্রতিসমতাটা কি জিনিস সেটা এখন দেখো। প্রতিসমতা, তাহলে পরাবৃত্তটা এই সরলরেখার সাপেক্ষে প্রতিসম হবে মানে ব্যাপারটা এরকম হবে অথবা এই সাইডে হবে। ওকে, এই যে দেখো এই পরাবৃত্তটা এই সরলরেখাটা এই পরাবৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে দিয়েছে কিনা, একটা আরেকটা প্রতিবিম্ব বোঝায় কিনা, রাইট। তাহলে এটা হচ্ছে প্রতিসমতা, অর্থাৎ আমাকে প্রতিসম ভাবে কাটতে হলে এই মাথার চান্দি থেকে এইভাবে কাটতে হবে, অর্থাৎ ডানেও যে যা থাকবে বামেও তাই থাকতে হবে আমার। কি ক্লিয়ার? এখন প্রশ্ন যে আসলে এখানে তো আমি দুইটা গ্রাফ আঁকেছি, কোনটা হবে, রাইট। এখানে নির্ভর করবে যে এখানকার x এর একঘাতের সহগ কি আছে, অর্থাৎ পূর্ণ বর্গ রাশিকে বাম পাশে রেখে সবগুলোকে ডাইনে পার করার পরে এখানকার যে চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে এইটা হবে, নেগেটিভ হলে এইটা হবে। তাহলে আমার অ্যান্সার কোনটা? ডানেরটা, অর্থাৎ এটা গ্রাফ হচ্ছে এইটা। তাহলে এটা না, এটা মিশাই দিলাম। কি ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যে কোনো গ্রাফ অঙ্কন করতে পারবা কিনা বলো প্লিজ, বলো তোমরা একটু, পারবা? পরাবৃত্তের গ্রাফ তোমাদের বইয়ে অনেকগুলো এরকম পরাবৃত্তের গ্রাফ আছে, জানি না তোমাদের বই এগুলো আছে কিনা। হয়েছে ও ভাইজান, ক্লিয়ার? এই যে আছে, এই যে দেখো কতগুলো গ্রাফ। কি বুঝেছে দেখো তো ছেলেমেয়েরা কি বলছে? হ্যাঁ, জুয়েল ভাই ক্লাস করতেছে মানে? জুয়েল ভাই আপনি এবার এটা বলেন দেখি, y ইকুয়াল টু, এই দেখেন y ইকুয়াল টু x প্লাস 2 হোল স্কয়ার। এটা ঢাকা বোর্ড 2019-এ আসা, ঢাকা বোর্ড 2019-এ আসা প্রবলেম। জুয়েল ভাই বলেন তো, সর্বপ্রথম কথা হচ্ছে এর শীর্ষবিন্দু কোথায়? এর শীর্ষবিন্দু হচ্ছে -20। এর শীর্ষবিন্দু কোথায় বলেন? -20। আমি বলেছিলাম x মাইনাস যত থাকবে তত ভুজ, তাহলে -20 মানে এখানে অবস্থান করে। প্রথম প্রশ্নের অ্যান্সার কমপ্লিট, রাইট। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে -20। দ্বিতীয় স্টেপ ছিল পরাবৃত্তটি যে চলকের একঘাত, পরাবৃত্তটি কোন চলকের একঘাত? y চলকের একঘাত। তাহলে শীর্ষবিন্দু দিয়ে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানতে হবে, এটা ছিল দ্বিতীয় স্টেপ জুয়েল ভাই, রাইট। এবারে তৃতীয় স্টেপ,
পরাবৃত্তটি হবে এই সরলরেখার সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ হবে এইটা নয়তোবা এইটা। এখন তোমরাই বলো পূর্ণবর্গ রাশি ইকুয়াল টু যা আছে সেটার চিহ্ন পজিটিভ না নেগেটিভ? এখানে কি চিহ্ন আছে? এখানে আছে পজিটিভ চিহ্ন, সুতরাং উপরেরটা হবে অ্যান্সার আর নিচেরটা মাইনাস থাকলে এটা হতো। পূর্ণবর্গ রাশি ইকুয়াল টু যা পাবেন, পূর্ণবর্গ রাশিকে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করে এক ঘাতের যে সহগ সেই সহগটা যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে মানে উপরের দিকে অথবা ডান দিকে, আর যদি নেগেটিভ হয় নিচের দিকে হবে অথবা বাম দিকে হবে। জুয়েল ভাই বুঝেছেন কিনা বলেন? এটা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। এবারে এইচএসসি 2018-তে এসেছিল আর এটা প্রশ্ন এইচএসসি 2018। দেখো ভাইজান, এগুলো পারলে আর ওখানে যাই টানতে হবে না। x-1 হোল স্কয়ার ইকুয়াল টু -4y, এটা এসছে এইচএসসি 2018-তে। জুয়েল ভাই বলেন তো দেখি, এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? x মাইনাস কত আছে? 1। শীর্ষবিন্দুর ভুজ হচ্ছে 1। y মাইনাস কত আছে? y মাইনাস 0। তার মানে শীর্ষবিন্দু 1 0। তাহলে এটা হচ্ছে 1 0 শীর্ষবিন্দু। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে পরাবৃত্তটি যে চলকের এক ঘাত, বলেন তো কোন চলকের এক ঘাত? এটা y চলকের এক ঘাত। তাহলে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানতে হবে ওই শীর্ষবিন্দু দিয়ে, টানলাম। সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ, পূর্ণবর্গ রাশিকে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করলে এক ঘাতের সহগ যে চিহ্ন বিশিষ্ট হবে সেটার উপর নির্ভর করে আমরা পরাবৃত্তের গ্রাফ আঁকবো। বলেন এবার পূর্ণবর্গ রাশিকে বাম পাশে রেখে ডানে পার করার পরে এক ঘাতের সহগ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হলে কোন দিকে হবে? এটাই অ্যান্সার। জাস্ট চিত্রটা এইভাবেই আছে। এই যে চারটা চিত্রের মধ্যে খোঁজা যাবে না, এরকম 18 প্রকারের চিত্র আঁকানো যায় এরকম। কি জুয়েল ভাই বুঝেছে নাকি? দেখো তো জুয়েল ভাই নাই নাকি? কে ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? তাহলে দেখেছ, মানে মাথায় যদি জুস থাকে তাহলে আর কোনো কিছু সমস্যা না। আরেকটা জিনিস আসো, আরেকটা জিনিস বলি তোমাদেরকে, ভালোভাবে বলি, খেয়াল রাখো। আমি তোমার মনের ভেতর 10 মাস ঘুরে আসতে চাই। এই যে এই জিনিসটা একটু লেখো, সাধারণ দ্বিঘাত সমীকরণ। x² + 2axy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, রাইট? এটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটাকে বলা হয় দ্বিমাত্রিক তলে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের ভিতরে সরল রেখা আছে, বৃত্ত আছে, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, রাইট? তো আমি এগুলো এর আগে একবার লেখাইছিলাম। তো আমি 3টা আগে লিখব। যদি এটা নির্ণায়ক, একটা নির্ণায়ক আছে যে এই পরাবৃত্তের সহগগুলো নিয়ে একটা নির্ণায়ক তৈরি করা যায়। একটা নির্ণায়কের মান হচ্ছে এরকম যে এদিকে জিএফসি, এদিকে জিএফসি, মনে আছে কিনা জানি না তোমাদের। এদিকে বলি আহ কি বাতাস, আহ কি বাতাস, এদিকেও আহ কি বাতাস, এদিকেও আহ কি বাতাস, জিএফসি ফ্যান, জিএফসি ফ্যান, এভাবে বোঝাইতে পারবে। তো এটা একটা মানে ফ্যাক্টর। এটার মানে এই ডি এর মান যদি 0 হয় তাহলে এরা একজোড়া সরল রেখা নির্দেশ করে। তো এটা আমি এর আগে তোমাদেরকে হয়তো বলেছিলাম, না বলা থাকলে তোমরা আপাতত লিখে রাখো। ডি যদি 0 না হয়, ওইটা যদি 0 না হয় এবং AC² ইকুয়াল টু যদি AB হয় তখন সেটা হয় পরাবৃত্ত। AC² ইকুয়াল টু যদি AB হয়। এখন প্রশ্ন হচ্ছে A আর B কি? A হচ্ছে x² এর সহগ, B হচ্ছে y² এর সহগ, ওকে? আর H হচ্ছে 2xy সহগ, ওকে? আবার যদি D 0 না হয়
বাট বি স্কয়ার লেস দেন এ বি হয়, দেন সেটা হবে উপবৃত্ত। তাহলে এটা হলে পরাবৃত্ত হয়। ওকে, আজকে এটা ডিটেল আলোচনা করতে চাইছিলাম, কিন্তু ফার্স্ট ইয়ারদের একটু কষ্ট হবে, এই জন্য আমি করছি না। এইচ স্কয়ার লেস দেন এবি হলে সেটা উপবৃত্ত হবে, আর এইচ স্কয়ার গ্রেটার দেন এবি হলে সেটা অধিবৃত্ত হবে। এই তিনটা জিনিস একটু লিখে রাখো, তোমাদের ইকুয়েশন চিনতে সুবিধা হবে। রাইট, ডি জিরো হওয়া যাবে না। ডি জিরো হলে একজোড়া সরলরেখা নির্দেশ করে। ডি যদি জিরো না হয় সেক্ষেত্রে এইচ স্কয়ার ইকুয়াল টু যদি এবি হয় তাহলে পরাবৃত্ত হবে, এইচ স্কয়ার লেস দেন এবি হলে উপবৃত্ত হবে, এইচ স্কয়ার গ্রেটার দেন এবি হলে অধিবৃত্ত হবে। এটা একটু তোমরা আপাতত মুখস্থ রাখো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এইরকম একটা ইকুয়েশন আমি তোমাদেরকে দিলাম যে এক্স স্কয়ার প্লাস 4xy প্লাস 4y স্কয়ার প্লাস 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। ওকে, এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমার প্রশ্ন, এই সাধারণ দ্বিঘাত সমীকরণটার এখানে খেয়াল করো, এর মান কিন্তু 1, এক্স স্কয়ারের যেটা সহগ সেটা কিন্তু এ বলেছি আমি। ওয়াই স্কয়ারের সহগ কত? বি এর মান 4, 2xy সহগ কত এখানে? তাহলে এইচ মানে হচ্ছে 2xy সহগ, তা 2xy সহগ কিন্তু 2। রাইট, এখন আমার প্রশ্ন, তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু 4, আর 4 এবি ইকুয়াল টু কত? এবি ইকুয়াল টু 4, অতএব এইচ স্কয়ার ইকুয়াল টু কত আসলো? এবি। সুতরাং এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে, এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট তোমাদেরকে সূত্র দিয়ে একটা ইকুয়েশন পরাবৃত্ত নির্দেশ করে কিনা সেটা একটু বলার চেষ্টা করছি। আমি যে সূত্রটা লিখে দিয়েছি এগুলোর ব্যাখ্যা আছে, কিন্তু সেগুলো নিয়ে না হয় একদিন ডিটেল আলোচনা হবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে এটা পরাবৃত্ত। আবার দেখো এখানেও এটাকে তুমি পরাবৃত্ত বানাতে, যেমন এখানে এটার ক্ষেত্রে 4x, এটা পরাবৃত্ত কিনা সেটাও এই তথ্য থেকে বের করা যায়। বলো এখানে এক্স স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ারের সহগ 0, তাহলে এর মান 0। ওয়াই স্কয়ারের সহগ কত? 1। এইচ এর মান কত? এইচ মানে এক্স ওয়াই সম্বলিত কি কোনো পদ আছে এখানে? তাহলে এইচ এর মানও 0। এবার আমাকে বলো এইচ স্কয়ার কত? 0। এবি কত? তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু এবি। সুতরাং এটা একটা পরাবৃত্ত। আমি এটা বোঝাতে চাইছি। আল্লাহু আকবার, তোমরা কি বুঝেছো ভাইজান? ওকে, কি বুঝেছে নাকি ছেলেমেয়েরা? কি বলে? হ্যাঁ, হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে একটা অ্যানালাইসিস আছে, আসলে তোমরা খেয়াল করেনি, তাই আমি এইচ স্কয়ার ইকুয়াল টু এবি বলে এটা পরাবৃত্ত তোমাদেরকে চিনালাম। আসলে পরাবৃত্ত চিনাতে হয় কিভাবে জানো? সেটা হচ্ছে এরকম, কোন একটা পরাবৃত্তে যে সকল পদ দ্বিঘাত সম্বলিত পদ, দ্বিঘাত সম্বলিত পদটা আবার কি জিনিস? দ্বিঘাত সম্বলিত পদ, দ্বিঘাত সম্বলিত পদ। দ্বিঘাত সম্বলিত পদ বলতে বোঝায় যে পদে এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল 2 হয়। এক্স ও ওয়াই এর পাওয়ারের যোগফল 2 হয়, সেটাকে বলি আমরা দ্বিঘাত সম্বলিত পদ। তাহলে বলে এখানে এই পুরা লাইনটাতে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, কোন কোন পদে এক্স আর ওয়াই পাওয়ারের যোগফল 2? এই তিনটাতে।
তাহলে দ্বিঘাত সম্বলিত পদগুলো নিয়ে তাহলে এই তিনটা পদ তোমার হচ্ছে দ্বিঘাত সম্বলিত পদ, রাইট? যদি কোনো পরাবৃত্তের দ্বিঘাত সম্বলিত পদগুলো একটি পূর্ণবর্গ রাশি তৈরি করে, দেখো ভাইজান এইটা মানে কিন্তু x প্লাস 2 হলে 2y হোল স্কয়ার লেখা যায়, রাইট? তাহলে সংক্ষেপে লিখে রাখো, সাধারণ দ্বিঘাতের সমীকরণে দ্বিঘাত সম্বলিত পদসমূহ দ্বিঘাত সম্বলিত পদসমূহের সমষ্টি দ্বিঘাত সম্বলিত পদসমূহের সমষ্টি পূর্ণবর্গ রাশি হলে সেটা চিরকাল পরাবৃত্ত, রাইট? সাধারণ দ্বিঘাতের সমীকরণের দ্বিঘাত সম্বলিত পদসমূহের সমষ্টি দ্বিঘাত পদসমূহের সমষ্টি পূর্ণবর্গ রাশি হলে সেটি পরাবৃত্ত। কি ক্লিয়ার? লিখে নাও, আটকে লিখে নিও, হ্যাঁ, পরে। কি ক্লিয়ার ভাইজান? তাহলে এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন, এক্সিলেন্ট। কয়সিলেন্ট প্রশ্ন বলো তো? এটা একটা এক্সিলেন্ট প্রশ্ন। ওকে ভাইজান, তাহলে পরাবৃত্তের জাত চিনাইলাম যে পরাবৃত্ত কিভাবে হতে পারে। যেমন দেখো, এইসব পরাবৃত্তের অক্ষরেখা জীবনও এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না। কোন একটা পরাবৃত্তে যদি একই সাথে এক্স ওয়াই থাকে কোন পদে, সেক্ষেত্রে সেই পরাবৃত্তটার অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয় না। কই ও রে পাগলারা রে, ওই মানুষ মাত্রই ভুলশীল, এটা তো হবেই, এটা তো আর ভুল না, এটা হচ্ছে পেন মিস্টেক। ওকে, ভালো কিছু শেখালে এরকমই হয়, বুঝলা? কে ক্লিয়ার? কই দেখে, এ ভাইজান ক্লিয়ার হয়েছে বলো তো? কই তোমরা, কই আটকে গেছে নাকি? ক্লিয়ার? শতাব্দী ব্রহ্মা, দাওয়াত তো দিলা না পূজার, ছুটি চাই। এই ক্লাসে আমি ইয়ারফোন। ক্লিয়ার? ভাইজান, একদম ঝাক্কাস ভাবে ক্লিয়ার। তাহলে কোন সাধারণ দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সম্বলিত পদসমূহ যদি পূর্ণবর্গ রাশি তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো? পরাবৃত্ত বলবো। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আর 3 দিন পূজা আছে, তো এই 3 দিন একটু কম করে পড়াবো, বাট পড়াবো প্রত্যেক দিনই। কালকেও ক্লাস নেব, হ্যাঁ, কালকেও ক্লাস হবে। নোটিশ না দিলেও কালকে ক্লাস হবে সকাল 8:30 থেকে 9টার মধ্যে, যে কোনো সময়। ঠিক আছে, তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সেখানে ভালো থেকো। আসল ক্লাস শুরু করব পরে। খোদা হাফেজ।